এটা আমি কিসের ভিডিও ছাড়ছি আশা করি আমার রিলস ভিডিও দেখে অনেকেই বুঝে গিয়েছো। এই ভিডিওটা একটা বিশেষ কারণে আমার ছাড়তে অনেকটাই দেরি হয়ে গেল। সো হ্যালো এভরিওয়ান, আমি ভাগ্যলক্ষ্মী আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আমি তো অনেক অনেক ভালো আছি। তো আমি চলে গিয়েছিলাম দীঘা। আমরা সপরিবারে সমস্ত কাজের ব্যস্ততা পেছনে ফেলে আমরা এগিয়ে গিয়েছিলাম এক ভ্রমণ যাত্রায়। বহু বাধা পড়েছে এই দীঘা যাওয়ার জন্য আমাদের। মানে আমরা প্রথমে পুরী যাওয়ার প্ল্যান করেছিলাম, কিন্তু সেটা যাওয়া হয়ে ওঠেনি। তারপর ভাবলাম যে না, দীঘা যাওয়া যাক। তাও আমাদের দীঘা যাত্রায়ও বহু বাধা পড়েছে, তার সত্ত্বে সব বাধা কাটিয়ে যেতে পেরেছিলাম, এইটাই অনেক। তবে তোমাদের কাছে আমার কিন্তু অনেক অনেক অভিযোগ আছে। আমি যে ভিডিওতে বলবো তোমরা শুধু সেই ভিডিওতেই কি লাইক কমেন্ট করবে, অন্য ভিডিওগুলো করবে না? আমার একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম, সেই ভিডিওতেই তোমরা লাইক কমেন্ট করেছো, বাকি ভিডিওগুলো তোমরা এখন আর লাইক কমেন্ট করোও না। প্রায় 7-8 ঘন্টা জার্নি ছিল বলে রাস্তায় রেস্ট করে করে যাচ্ছিলাম। তারই মধ্যে বাবার ভক্তের সঙ্গে বাবার দেখা হওয়ায় তারা বাবাকে প্রণাম করে নিয়েছিল এবং আমরা কিছুক্ষণ সেখানে রেস্ট করে নিয়েছিলাম। তারপর তো আবার দীর্ঘ পথের জার্নি, কিছু তো আমাদেরকে খেতে হবে, তাই আমরা এক জায়গায় দাঁড়িয়ে সবাই টিফিন করে নিয়েছিলাম। চলো মাঝখানে বলে ফেলি, এবার কিন্তু তোমাদেরকে লাইক কমেন্ট করতেই হবে। তোমরা যদি লাইক কমেন্ট না করো তাহলে কিন্তু আমি আর নতুন নতুন ভিডিও বানাবো না। এই দিকে দেখো, আমার বাবা এখন ফল খেতে ব্যস্ত। মানে আমার বাবা একটু ফল খেতেই ভালোবাসে, অন্য কোনো রিচ খাবার বাবা খায় না। তাই ফলটাই বাবা খাচ্ছিল আর আমরা সবাই খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। যাত্রা শুরু হয়ে গিয়েছিল, বহু পথ, প্রায় 7-8 ঘন্টার পথে আমরা দুই বোনে যে একটু অসুস্থ হইনি, এটাই অনেক ছিল আমাদের কাছে। চলো এইভাবে তোমাদের সাথে বকতে বকতে যে আমরা এবার পৌঁছে গিয়েছিলাম আমাদের গন্তব্যস্থলে। পরের প্ল্যান মতো আমরা বিচের ধারে ধারেই এগোচ্ছিলাম, কারণ দেখো, ট্রেনে বা বাসে এলে আমরা কোনোভাবেই এই রাস্তা দিয়ে আসতে পারবো না। শুধুমাত্র সম্ভব সেটা যদি গাড়িতে করে যাওয়া হয়। আর সমুদ্রটা দেখো, অতিরিক্ত সুন্দর। আমার কাছে তো অতিরিক্তই সুন্দর, কারণ আমার লাইফে এই ফার্স্ট টাইম আমি সমুদ্র দেখলাম। আগে কখনো দেখিনি। আমি পাহাড় দেখেছি, সমুদ্রে যাওয়ার বহু দিনের শখ ছিল। সবাই আমাকে বলছিল এই সমুদ্র দেখেই এত আনন্দ পাচ্ছিস। মানে আমার মা, বোন আর বাবা আর আমার বর সবাই পুরী গিয়েছে, কিন্তু আমি কখনো যাইনি। তাই ওরা বলছিল যে তুই এই সমুদ্র দেখে এত আনন্দ পাচ্ছিস, তাহলে পুরী গেলে কি করবি? পুরীর সমুদ্র এখানকার থেকে অনেক অনেক ভালো। কিন্তু আমি মানছি পুরীর সমুদ্র এখানকার থেকে অনেক অনেক ভালো, কিন্তু আমি যেহেতু লাইফে ফার্স্ট টাইম দেখছি, তাই আমার কাছে এই সমুদ্রটাও কম কিছু নয়। জলগুলো যেন পাহাড়কে উপছে দিয়ে আমাকে ছুতে আসছে, ঠিক এইরকমই মনে হচ্ছিল আমার। আর সেখান থেকে আমি বলছিলাম যে যদি এত সমুদ্রের উথাল পাথাল থাকে, তাহলে আমরা এইভাবে নামবো কী করে সমুদ্রের মাঝখানে? কারণ আমার সমুদ্র সম্পর্কে কোনো রকম কোনো আইডিয়া ছিল না। তাই উল্টোপাল্টা বকে বকে ওদের মাথা খারাপ করে দিচ্ছিলাম। কিন্তু ওরা বলছিল একটুখানি ওয়েট করো, সব কিছুই দেখতে পারবে। কিন্তু ওরা বললে কি হবে, আমার মনের কৌতূহল যে বেড়েই চলেছিল। তাই আমার আর কোশ্চেনের শেষ হচ্ছিল না। ওদেরকে কোশ্চেন করেই যাচ্ছিলাম আর ওরা অ্যান্সার দিয়েই যাচ্ছিল। তবে মাঝে মাঝে ওরা আমার প্রতি একটু বিরক্তও হচ্ছিল যে আমি এত কোশ্চেন করছি, ওদেরকে পুরো পাগল করে দিচ্ছিলাম কোশ্চেন করে করে। আর সত্যি কথা বলতে আমি একদমই চুপচাপ থাকতে পারি না। না বক বক করলে আমার মনটা একটুও শান্ত হয় না, সে যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতি হোক না কেন। তবে হ্যাঁ, অচেনা কারোর সাথে কথা বলতে আমি অনেকটাই ইতস্তত বোধ করি। কিন্তু চেনা কারোর সাথে হলে বা যে আমার বকবকানি শোনে, যে বা যারা, তাদের কাছে আমি প্রচণ্ড বকবক করি। মানে আমার বর আর আমার বনু আর আমার বাবা একটু চুপচাপই থাকে। তবে আমার মা, বনু আর বর, এই তিনজনের কাছে আমি অতিরিক্ত পরিমাণে বকবক করেই যাই। কিন্তু ওরা অতটাও বকবক করতে পছন্দ করে না। ওরা চুপচাপ আমার কথাগুলো শুধু শুনে যায় আর প্রয়োজন মতো আমাকে উত্তর দিয়ে যায়। এই দিকে দেখো মঙ্গল কাকুর অবস্থা, মুখে পুরো রুমাল বেঁধে গাড়ি চালাচ্ছে, জানি না কি অসুবিধা হচ্ছিল। আর এইদিকে দেখো আমরা তিনজন পেছনে বসেছিলাম, আমার বর বসেছিল সামনে, আর তারও পেছনে বসেছিল বাবা, কারণ বাবা রেস্ট নিচ্ছিল। বাবার পেছনে বসার আরেকটা কারণ আছে, যদি আমি বা মা বা বোন তিনজনের মধ্যে কেউ পেছনে বসি, তাহলে আমাদের গা গোলায়। তাই আমরা পেছনে বসতে পারি না, যেহেতু আমাদের গাড়িতে একটু সমস্যা হয়। আর ওইদিকে আমার বর প্রথম সিটে বসতে প্রচণ্ড রকম ভালোবাসে। তাই বাবা যখন ও যায়, তখন বাবা অনেকটা সময় ওকে ছেড়ে দেয় প্রথমে বসার জন্য। এইখানে দেখো জলটা একটুখানি কম আছে, তাই এখানে নৌকোগুলো মানে স্লোভাবে ভেসে চলে যাচ্ছে। আর অনেকগুলো নৌকো ছিল। আর এখানে যখন জলের উথাল পাথাল হয়, তখন অনেক নৌকা ডুবে যায়, এখানে প্রাণ হারায়। আর এই নৌকোগুলো দিয়ে অনেক দূর দূর থেকে মাছ ধরে নিয়ে আসা হয়। এই দেখো আমরা পৌঁছে গেছিলাম দীঘায়। মানে রাস্তায় যেতে যেতে আমরা প্রথমেই পেয়েছিলাম জগন্নাথ মন্দির, কিন্তু এই সময় যেহেতু জগন্নাথ মন্দির বন্ধ ছিল, তবুও আমরা এখানে ভোগ প্রসাদ গ্রহণ করেছিলাম। সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। কিন্তু আমরা জগন্নাথ দেবের দর্শন পাইনি, সেটা আমাদের দুর্ভাগ্যই বলা চলে।
কারণ স্নানযাত্রা থেকে রথযাত্রা এই মাঝের 15 দিন জগন্নাথ দেবের কোনো রকম দর্শন হয় না। সবাই তো জানো এই সময় জগন্নাথ দেব অসুস্থ থাকেন, কথিত আছে। তাই এই সময় পুরী কেন, এই সময় দীঘাতেও এই জগন্নাথ মন্দিরটি বন্ধ থাকে। আমাদের পুরী যাওয়ার কথা ছিল, এই কারণেই যাওয়া হয়নি যে এই সময় জগন্নাথ মন্দির বন্ধ থাকবে। তো চলো, দীঘায় এসে প্রথমেই আমরা চলে গিয়েছিলাম একটা ক্যান্টিন মানে রেস্টুরেন্টে। এখানে আমরা খাওয়া দাওয়া করেছিলাম দুপুরের খাবারটা। এত দূর জার্নি করে সবার খুব খিদেও পেয়ে গিয়েছিল, তাই আমরা প্রথম ঠিক করলাম যে খেয়ে নেওয়া যাক, তারপর সব কিছু করা যাবে। তো খেয়ে নেওয়ার পর আমরা বেরিয়ে গিয়েছিলাম আবারও রাস্তা দিয়ে হোটেল খোঁজার জন্য। তার মাঝে আমার বর বলে চলো একবার সমুদ্রটাকে দেখে আসি সামনে থেকে। পায়ে হেঁটেই আমরা লজের কাছে থেকে একবার সমুদ্রটাকে দেখে আসলাম। গিয়ে আমার এতটাই ভালো লেগেছে যা আমি মুখের ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না কাউকে। যারা কখনো সমুদ্র দেখেনি তারা যদি প্রথমবার যায় তাদেরও মনে হয় এইরকম অনুভূতি হয়। আমি ঠিক জানি না, তবে আমার কাছে পাহাড়ের থেকে সমুদ্র অনেক অনেক ভালো লেগেছে। পাহাড়ও আমার ভালো লাগে না এমন না, পাহাড়ে আমি 2বার গিয়েছি, কিন্তু সমুদ্রে এই প্রথমবার। ফাইনালি এখন প্রায় সন্ধ্যাবেলা হয়ে গেছে, আর আমরা এসেছি কটার সময়? ওই 4টা সাড়ে 4টা নাকি 4টা সাড়ে 4টার সময় এসে পৌঁছেছি হোটেলে। হ্যাঁ হোটেলে, কিন্তু আমরা দীঘায় পৌঁছে গিয়েছি তোমাদের ওই 2টো। তারপর আমরা হোটেলে খাওয়া দাওয়া করে তারপর এখানে 4টা সাড়ে 4টায় রুমে ঢুকেছি। আজকে আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটাই তোমাদের সাথে শেয়ার করবো। এখানে দেখো আমার বোনু এখন রেডি হচ্ছে, আর আমার বর প্রায় ও রেডি হচ্ছে, আর মা পুরোপুরি রেডি হয়ে গেছে। আর এইদিকে দেখো রুমটা, এটা আমাদের একটা রুম আছে, আর একটা রুম নিয়েছি আমরা। এক একটা রুমে 3জন। আর জামা কাপড় জানো তো, সোফা থাকলে সেটা তো হবেই। আর এখানে আমরা আমাদের নিজেদের মতো করে বাড়ির মতো করে সবকিছু গুছিয়ে নিয়েছি সাজগোজটাকে। এই দেখো আমার বাবা পুরোপুরি রেডি হয়ে গেছে এখন ঘুরতে যাবো বলে বিচে। এই দেখো আমাদের আরেকটা রুম, এখানেও 3জন থাকা হবে। জানি না এখন কে কোথায় থাকবো, তবে 3জন করে 2টো রুমের মধ্যে থাকা হবে। দেখো হ্যাঁ, লজটা খুব সুন্দর, দারুণ দেখতে জায়গাটা। লজটা খুবই সুন্দর। দেখো এত দূর জার্নি করেও আমরা কিন্তু কেউ রেস্ট নিইনি। আমরা সন্ধ্যাবেলায় পুরো রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মানে সমুদ্র দেখতে। সন্ধ্যাবেলায় একটু সমুদ্রের বীচটা ঘুরে আসবো, তার জন্য বেরিয়ে পড়েছিলাম আমরা সবাই মিলে। আমার বাবা আগেও দীঘা গিয়েছে, তাই বাবার দীঘার প্রতি সেরকম কোনো ইন্টারেস্ট নেই, কারণ বাবা দীঘাতে বহুবার গান করেছে। তাই বাবা বলছিল দীঘাতে সেরকম কিছু নেই, কিন্তু আমাদের খুবই ভালো লেগেছে, যেহেতু আমরাও এই প্রথমবার গিয়েছি দীঘা, তাই আমাদের খুবই ভালো লেগেছিল। কত ভিড় দেখো, এখন যে বৃষ্টি হচ্ছে বা বর্ষাকাল বলে ভিড় থাকবে না এমন না, দীঘায় সব সময়ই ভিড় থাকে, কারণ দীঘা জায়গাটাই এমন। আজকে আমি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব। এইটুকুতে তো আর দীঘার ভিডিও কমপ্লিট হয়ে যাবে তা নয়, আমি তোমাদেরকে পরে আবারও অনেক ভিডিওই দেব, যেগুলো আমি শর্ট হিসাবে ছাড়ার চেষ্টা করব। এটাই আমার ফার্স্ট হয়তো লং ভিডিও হবে। এই দেখো এখানে আমি আর আমার বর আর আমার বোন 3জনে নেমে পড়েছিলাম। আমার মা সাহস করে নামতে পারেনি, তবে এখানে ভিডিওটা অনেকটা ঝাপসা টাইপের এসেছে, কারণ এখানটায় লাইট ছিল না, অন্ধকার ছিল। বাবা মা আমাদেরকে নিয়ে প্রচণ্ড ভয় করছিল, আর বারবার বলছিল যে তোরা নামবি নাম, কিন্তু বেশি দূরে যাবি না, সামনে থেকে ঘুরে চলে আসবি। কিন্তু ওখানে অনেক লোক অনেকটা দূরে দূরে যাচ্ছিল। আমার বোন আর আমার বর সেই সমুদ্রে যে শঙ্খগুলো পাওয়া যায় সেই শঙ্খের টুকরোগুলো তুলছিল, কিন্তু আমি সেরকম কিছু করিনি। আমি শুধুমাত্র এই ঢেউটাকে অনুভব করছিলাম। তবে রাত্রিবেলা বলে বেশি কিছু ফটো ভিডিও সেরকম তোলা হয়নি, তবে যেটুকু তুলেছি সেটুকু তো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করবো। এই অবধি। এইদিকে দেখো আমার চটি ভেসে চলে যাচ্ছে, ওইটাকে আগে বাঁচাই আমি।